একজনের অনুপস্থিতি। শ্বশুরবাড়িতে শাশুড়ি আর আমি মিলে সংসারের সমস্ত কাজ সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি শুক্রবার বিকেল থেকে। তো প্রতিদিনই বিকেলবেলায় ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে রেডি করে দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিই বাইরে বেড়াতে। মানে তোমার দাদাভাই নিয়ে যায়, আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। তো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তারপরে এই যে দেখো, কালকের যে কাটা প্যাকেটটা ছিল ওর থেকে খানিকটা নিয়ে নিলাম। তো ওতে হবে না বলে আর একটা নতুন প্যাকেট কেটে নিচ্ছি। তো মোটামুটি বলতে পারো ওই মানে বাড়ির সবাই মিলে খেলে এক প্যাকেট গোটা লেগে যায়, কিন্তু বাড়িতে তো আজকে সবাই খাবে না। তো সেই জন্য ওই আধ প্যাকেট আর কিছুটা লাগলো। তো এরপর দেখো, আটাটা আমি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুনটা নিয়ে নিচ্ছি। তো নুনটা পাশেই রাখা ছিল আর কি। তো নুনটা নিয়ে নিয়ে তারপরে এই যে ঝোল ভরে নিচ্ছি। আর কি বলো তো, আমার ছেলের জন্য না সকাল সকালই রুটিটা বানাবো, কেননা ছেলে ওই 7:30টার সময় আর কি রুটিটা দুধ দিয়ে ভিজিয়ে দিলে তবে 8টার সময় খেয়ে ঘুমাতে যায়। তো বড় মা যেহেতু নেই, মা একা, তো সেই জন্যই আর কি আমি রুটিটা প্রথমেও কিছুটা বানিয়ে নেব, তারপর আবার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মা আর আমি বানাবো। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে আটাটা মেখে দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে গরম জলটা করে ফ্লাক্সের মধ্যে ভরে দিলাম। তো ছেলেকে এখন ঠান্ডা আছে বলে না, গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে খাওয়াই। তারপর দেখো ওই 5টার মতো লেচি কেটে নিয়েছি আর বাকিটা এখানে রেখে দিয়েছি। আর কি বলো তো, এরকমভাবে আটাটা মেখে আর চাপা দিয়ে রেখে দিলে না, রুটিগুলো খুব নরম হয়, এবং কি বলো তো, আটাটা তো অনেকক্ষণ মাখা থাকে, তো তো সেই জন্য বেশ বেলাও সুবিধা হয়। তো তারপরে এই যে ছেলের মতো বললাম 5টা করে নিচ্ছি। তো ছেলের মোটামুটি 2টো রুটির ছাল লাগে, কিন্তু দুটোই কেন করব, তো এখন আপাতত 5টা করে রাখি, তারপর আবার রাতের দিকে করব। তারপর একে একে রুটিগুলো বেলে নিলাম। তো কী বলো তো, আমি এই যে দেখো কি সুন্দর ওই চাকি ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলছি। আর এই রুটি বেলাটা না আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। তো মা যখনই মামার বাড়ি যেত, মা থাকলে তো বাড়ির কোনো কাজই করতাম না, কিন্তু মা যখন মামার বাড়ি যেত তখন না বাবা বাজার থেকে এসে আর রুটি বানাতো। তো বাবা একবার আমাকে এরকমভাবে মানে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলতে হয় শিখিয়ে দিয়েছিল। মানে একদিকটা চাপ দিয়ে আর একদিকটা মানে হালকা করে লুজ দিলেই আর কি হয়ে যায়। তারপরে এই যে উনানে তাওয়ার মধ্যে রুটিটা করতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো 5টা রুটি হয়েও গেল। তো তারপর আবার ব্লগটা শুরু করেছি সকাল 6টা থেকে। তো সকালবেলায় চা বানিয়ে নিয়েছি, চা বিস্কিট আর সেও ভাজা দিয়ে মুড়ি নিয়ে চলে এসেছি। আর মেয়ে এদিকে পড়তে বসে পড়েছিল। তো যাই হোক, চা খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে এই কালো আঙুর আর এই যে সিঙ্গাপুরি কলাগুলো এনেছিল। তো এগুলো চিকচিকি মানে পলিথিনের মধ্যে আর কি ভরা ছিল। তো পেটের মধ্যে ঢেলে দিলাম, আঙুরগুলো না না পচে যাবে। তো আঙুরগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর কি বলো তো, কলাগুলো যেহেতু হলুদ হয়ে গেছে, তো সেই জন্য আর কি কলাগুলো বাইরেই রাখবো। তো এই যে এখানে রান্নাঘরে রাখলে যখনই কাউকে মুড়ি দেওয়ার সময় মনে পড়বে আর একটা করে খাওয়া হয়ে যাবে আর কি। তো সেই জন্য রান্নাঘরেই রেখে দিলাম। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, মেয়ে পড়তে বসেছে। আজকে শনিবার, শনিবারে মেয়ে স্যার পড়াতে আসে না। তো বাড়িতেই ঘুম থেকে উঠে মানে মুখ ফুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে বাড়িতেই পড়ছে। আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার ছেলে এখন পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে একবার দিয়ে এসেছি। তো ছেলে তো এত ছটফটে, ছেলেকে নিয়ে তো বাড়ির কোনো কাজই করা যায় না। তো সেই জন্যই বাড়িটা ভালো করে কলিন দিয়ে কাঁচগুলো একটু মুছে দিলাম, দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর ঝাঁটপাটা দিয়ে দিচ্ছি। তো ওই বাড়ির যে আসবাবপত্র জিনিস, তাকগুলো কি, ড্রেসিং টেবিল কি, শোকেস আলমারি, এগুলো সব রুটিন করে বাগিয়ে নিই। তারপর আর কি মানে মুছে মুছে রাখি, যাতে কোনোটাই না বেশি নোংরা হয়ে যায়। তো তারপর রুমটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, এবং খাটের নিচ পর্যন্ত একদম ঝাড় দিয়ে নিয়েছি, কেননা ছেলে না খেলতে খেলতে রুমের মধ্যে প্রায়শই ওই খাটের নিচে চলে যায়। আর কি বলতো বন্ধুরা, আমার না এত ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুব খারাপ। তো 1 মিনিট করে কথা বলছি আর না প্রচণ্ড কাশি পেয়ে যাচ্ছে, আর গলাটা এত খুসখুস করছে কি বলবো তোমাদের। তো সেই জন্য এই কদিনই ভয়েস দেওয়ার সময় খুবই অসুবিধা হচ্ছে।
আর সংসারের এত কাজকর্ম হচ্ছে ঠিকই, কিন্তু নিজের জন্য যে একটু গার্গিলে জল গরম করে গার্গিল করব, তাহলে হয়তো এই সমস্যাটা কেটে যেত। কিন্তু সারা দিনে বললে বিশ্বাস করবে না, একবারও মানে সময় পাচ্ছি না যে নিজের জন্য একটু জল গরম করে গার্গিল করব। তো যাই হোক, দেখো আমি এখন ওই পরিষ্কার করে এখানে মানে ফ্রিজটাও মুছে নিলাম আর ফুলদানিটা একটু ঝেড়ে দিলাম। তো ফুলগুলোতে না ধুলো পড়ে, তো সেই জন্য একদম ঝেড়ে দিয়ে আর এই রুমটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো এই রুমে কি বলো তো, জানলাটা খুলে দিলাম তারপর, আর বেশ জানলা দিয়ে না বেশ ভালো রোদও আসছে জানো তো। তো এখন তো বেশ সকালবেলায় ভালো রোদ উঠে যাচ্ছে আর ঠান্ডাটাও আগের থেকে অনেকটাই কমে গেছে। তো ঠান্ডা কমে যাই ভালো, নাহলে সকালবেলায় না কাজ করতে খুব কষ্ট হয় জানো তো। আর এবছর তো এত ঠান্ডা পড়েছিল, কি বলবো তোমাদের। তো তোমরাও অবশ্যই জানো যে এবছর কী হারে ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, দেখো সকালবেলা একবার চাদরটা ওই গায়ে নিই, তারপর আবার কাজ করতে করতেই গরম লেগে যায়। তো এদিকে রান্নাঘরটা আর ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর কি বলো তো, এই ডাইনিংটার মধ্যে না ভেবেছিলাম যে আজকে কী করো তো, ডাইনিংটা একটু ডিপ ক্লিনিং করবো, কিন্তু সকালবেলায় দেখলাম আমি ঘুম থেকে ওঠার পরই ছেলে না উঠে পড়লো। তো সেই জন্য ছেলে উঠে পড়লে তো আমার কোনো কাজই হবে না। তো যেগুলো যা কাজ সেগুলো তো আমাকে করতেই হবে। তারপর আবার বড় মা বাড়িতে নেই। তো আজকেও মানে শনিবারেও বড় মা আজকে আসেনি, কালকে আসবে বলেছে। তো যাই হোক, দুজনে শাশুড়ি বৌমা মিলে সংসারের সমস্ত কাজগুলো আমরা সেরে নিচ্ছি। তো আমি এই পাকা বাড়িতে ঝাড় দেওয়া, মোছা, এই মানে বাগানও আর কি পরিষ্কার করা, এগুলো মেনটেন করছি, আর মা মাটির বাড়িগুলো করছে। না হলে তো দুজনেরই অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি তারপর খাটের নিচ থেকে একদম বাইরে পর্যন্ত মুছে নিচ্ছি। তো ওই বললাম না যে খাটের নিচটা আমাকে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কেননা ছেলে ওই রুমের মধ্যে ওই যখন খেলা করে খাটের নিচে চলে যায়। তো মেয়ে এবার রেডি হবে, স্কুল যাবে আর কি, শনিবার হাফ টিফিনের ছুটি হয়ে যাবে। তো স্কুলের জন্য রেডি হবে, মানে স্নান টান করবে। তো সেই জন্যই জামা নিতে যাচ্ছিলো। তো আমি বললাম যে একবার রুমটা শুকিয়ে যাক, তারপর যাবি ভেতরে। তো তারপর দেখো ডাইনিংটাও মুছে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই সকালবেলায় মনে হবে যে বাসি কাজ আগে করে নিয়ে তারপর অন্যান্য কাজে হাত দেব। তো সেই জন্য বাসি ঘর বলতে ওই ঝাঁট দেওয়া, মোছা এগুলো আগে সেরে নিই। তারপর টুকটাক বাগানো গুছানোর কাজ করি। তো আমার তো সংসারের কাজ করতে খুবই অসুবিধা হয়, কেননা কেউ আমার ছেলেকে নিলে তবেই আমি কাজ করতে পাই, না হলে তো একদমই পাই না। তারপর সকালের বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর আমি এদিকে জানলাটার মধ্যে উপুর করে দিচ্ছি। আর এইদিকে জানলাটা দেখো, পূব দুয়ারি জানলা, তো সকাল থেকে ভালো রোদ আসে, আর এই রোদেতে না যত বাসনের জলগুলো সব ঝরে গিয়ে শুকিয়ে যায়। তো তাহলে আর আলাদা করে মুছতে হয় না। আর কালকে রাতে না অনেকগুলো বাসনই হয়েছিল, দেখো প্রায় মানে 3টে থোকে বাসন হয়েছে। আর আমাদের বাড়িতে তো মোটামুটি ধরো ধরো বড়মা যেহেতু নেই, মোটামুটি 10জন থেকে 11জন সদস্য। তো সেই জন্যই আর কি। আর এদিকে দেখো, আমি তুলসী পাতাটা ওই ছেলের জন্য তুলে এনেছিলাম, এনে না এই ছাঁকনিতে করে মেরে নিচ্ছি, মানে রসটা আর কি ভাট করে নিচ্ছি। তারপর ছেলেকে মধু দিয়ে খাওয়াবো। তো এই ছেলের না হালকা ঠান্ডা লেগেছে, তো শুধু ছেলের নয়, আমাদের সবারই হালকা ঠান্ডা লেগেছে। আর এই ঠান্ডায় না প্রত্যেক দিন যদি মধু তুলসী পাতা খাওয়া হয়, তাহলে না অনেকটাই উপকার পাওয়া যাবে। তো সেই জন্যই আর কি তুলসী পাতা থেকে রসটা বার করে নিচ্ছি, আর ছেলেকে আর কি খাইয়ে দেবো। তারপর স্নান টান সেরে নিয়েছি, স্নান টান সেরে এদিকে দেখো ঠাকুর ঘরে এসে না ওই আগে যে রেকাবিগুলো সব ধুয়ে ঠিক করে দিলাম, তারপর ফলটা কেটে নেব। তো শসা, শাকালু, আপেল, কলা, আঙুর সব রকমই আর কি নিয়েছি। আর এদিকে মিষ্টির মধ্যে ওই বাড়ির তৈরি যে সন্দেশগুলো, মানে দুধ থেকে তৈরি করা যে সন্দেশগুলো, তো সেগুলো দুটো নিয়ে নিচ্ছি। আর ওই যে আমাদের মহাপ্রভুর বেদি আছে, তো সেখানেও না ওই যে শ্বশুরমশাই পুজো দিতে যায় রোজ, তো সেটাও আলাদা করে রেকাবিতে জোগাড় করে রেখে দিতে হয়। তো এদিকে দেখো আমি ফলগুলো সব একে একে কেটে নিচ্ছি। আর এই কলাগুলো না আমাদের গাছে, মানে গাছ বাড়িতে হয়েছিল। তো যে শ্বশুরমশাই তুলে এনেছিল, তো বাড়িতে রাখতেই এগুলো আপনা আপনি পেকে গিয়েছিল। তো এই কলাগুলো এত মিষ্টি, কি বলবো তোমাদের। তো মোটামুটি 1 সপ্তাহ ঠাকুরের পুজোয় দেওয়া হলো একে একে, মানে 2-3টে করে। তারপর এই যে আঙুরগুলো তোমাদের দাদাভাই কালকে এনেছিল, তো থোকাটা রেখে দিয়ে যেগুলো বাকি ঝরে পড়েছিল সেগুলো সব মানে রেকাবিতে সাজিয়ে দিলাম। তো এরপর শসাটা আর আপেলটা কেটে আর কি দিয়ে দেব। তো তারপর কি বলো তো, মানে আমার গোপালের জন্য সেবার সব তারপর রেকাবির মধ্যে রেডি করে দেব।
তো এদিকে দেখো শসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখনকার শসাগুলো কী বলো তো, একটু তিতো গোছের হয়। তো সেই জন্য খোলাটা ছাড়ানোর সময় একটু ঘষে নিলে তিতো ভাবটা না কমে যায়। আর খোলাটা একটু বেশি করেই ছাড়িয়ে নিই, তাহলে গোপাল সোনার তিতো লাগতে পারে। তো দেখো বেশ সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আর গোল গোল করে না কেটে নিলাম। তারপর এদিকে ধূপ আর প্রদীপ জ্বেলে নিয়েছি, আর জল দিয়ে তুলসী পাতা দিয়ে সব রেডি করে নিয়ে গোপাল সোনাকে নিবেদন করে দিয়েছি। তারপর এই যে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। তো আমি যখনই পুজো করি, প্রথমে গণেশ পুজো করি, তারপর অন্যান্য ঠাকুরের পুজো করি। তো দেখো খুব সুন্দর করে জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো ওখানে পিছনের দিকে মা তারার কয়েকটা ছবি আছে। আর বাগানে না আজকে এই হলুদ রঙের জবা ফুলটা ফুটেছিল, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল জানো তো। আর তোমাদের দাদা ভাইয়ের এত গাছের নেশা, তো অনেক রকমের জবা ফুলের গাছ নিয়ে এসছে। তো ওই লক্ষ্মী জবা, লাল জবা, রাধা জবা, সেই বড় বড় চাপ রাধা জবা, তারপর পঞ্চমুখী জবা, অনেক রকমের জবা ফুল। কিন্তু এখন না জবা ফুলটা কমই ফোটে। তারপর কি বলতো, ওই যেগুলো ওই নানা রঙের জবা ফুলগুলো না, ওগুলো হয়তো মাসে কি সপ্তাহে হয়তো একটা কি দুটো তিনটে করে ফোটে, বেশি ফোটে না। তারপর পুজো টুজো সেরে নিয়ে তুলসী তলায় জল দিতে চলে এলাম। আর এদিকটা দেখো ফুলগুলো, মানে চন্দ্রমল্লিকা ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল, সাদা হলুদ নানা রঙের। তারপর আমি তুলসী তলায় জল দিয়ে পুজো সেরে নিলাম। আর কি বলো তো, আমি যখনই যাই কাজ করি আমার ছেলেকে কিন্তু কারো না কারোর কাছে দিতে হয়। তো এখনও আর কি ছেলে অন্যজনের পাশের বাড়ি অন্যজনের বাড়িতে আছে। আমার আগের ব্লগে এক দিদিভাই কমেন্ট করেছিল মৌসুমীর লাইফস্টাইল থেকে, যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো ধন্যবাদ দিদিভাই আমার সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।